জাতিসংঘের মতে এই মুহূর্তে আমরা বিশ্বের সবচেয়ে বড় যে মানবিক সংকটের মুখোমুখি সেটা চলছে সুদানে। পরিস্থিতিটা ঠিক কতটা ভয়াবহ সেটা বোঝানোর জন্য ইয়েল ইউনিভার্সিটির একটা বিশ্লেষণই যথেষ্ট। আচ্ছা, ওরা যা দেখেছে সেটা শুনলে শিওরে উঠতে হয়। 2023 সালের অক্টোবরে এলফাশের শহরের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তারা একটা কথা বলে যে মাটি এতটাই রক্তে ভেজা ছিল যে মহাকাশ থেকেও তা লাল দেখাচ্ছিল। একবার চিন্তা করে দেখুন, শুধু এই একটা কথাই তো বলে দেয় সেখানে কি পরিমাণ গণহত্যা আর জাতিগত নিধন চলছে। আর এই ভয়াবহ যুদ্ধের ফল কি? ফল হলো 1 কোটিরও বেশি মানুষ, হ্যাঁ 1 কোটিরও বেশি তাদের নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আর এর ফলেই কিন্তু সুদানের এই সংকটটা এখন বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকট। চলুন সুদানের এই মানবিক বিপর্যয়ের আরেকটু গভীরে যাওয়া যাক, বোঝার চেষ্টা করি ঠিক কি ঘটছে সেখানে। আসলে এই যে এত বড় একটা বিপর্যয়, এর মূলে কিন্তু রয়েছে ক্ষমতার লড়াই। আর এই লড়াইটা হচ্ছে 2 জেনারেলের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ। তো এই 2 জেনারেল কারা? একদিকে আছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান, উনি সুদানের সরকারি সেনাবাহিনী মানে সুদানিজ আর্ম ফোর্সেস বা এসএএফ এর প্রধান। আর ঠিক তার বিপরীতে আছেন জেনারেল মোহাম্মদ হামদান দাগালো, উনি আবার র্যাপিড সাপোর্ট ফোর্সেস মানে আরএসএফ নামে পরিচিত একটা প্রচণ্ড শক্তিশালী আধা সামরিক গোষ্ঠীর নেতা। কিন্তু প্রশ্নটা হলো ওরা লড়ছে কেন? মানে এই 2 জেনারেল হঠাৎ একে অপরের বিরুদ্ধে চলে গেল কেন? এর পেছনে আসলে মূল কারণ 3টা। প্রথমটা হলো আরএসএফকে দেশের জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা নিয়ে ঝামেলা। দ্বিতীয়টা হলো অন্তর্ভুক্ত তো হলো, কিন্তু তারপর প্রধান সেনাপতি কে হবেন এটা নিয়েও ক্ষমতার একটা বিশাল দ্বন্দ্ব। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হলো সুদানের বিশাল আর লাভজনক সোনার খনিগুলোর নিয়ন্ত্রণ। কারণ এই খনির চোরাচালানের টাকা দিয়ে কিন্তু যুদ্ধের সব অস্ত্রশস্ত্র কেনা হচ্ছে। তবে ভাবার কোনো কারণ নেই যে এই সংঘাতটা হঠাৎ করে শুরু হয়েছে, না একদমই না। এর শেকড় আসলে সুদানের রক্তাক্ত ইতিহাসের অনেক গভীরে। পুরো ঘটনাটা বুঝতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে। দেখুন, 1989 সালে জেনারেল ওমর আল বশির একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন, আর শুরু হয় তার 30 বছরের একনায়কতন্ত্র। এরপর 2003 সালে দারফুরে শুরু হয় ভয়াবহ গণহত্যা, যা রাষ্ট্রীয় মদেতেই চালানো হয়েছিল। অনেকদিন পর 2019-এ একটা গণ অভ্যুত্থানে বশিরের পতন হয়, কিন্তু শান্তি আসেনি। 2021-এ আজকের এই 2 জেনারেল মানে বুরহান আর দাগালো একজোট হয়ে আরেকটা অভ্যুত্থান করে পুরো ক্ষমতা নিয়ে নেয়। আর ঠিক তার 2 বছর পর 2023-এ এই 2 জেনারেলই একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরে, আর পুরো দেশটা এক ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে ডুবে যায়। এই পুরো সংঘাতটা বুঝতে গেলে জাঞ্জাউইদ শব্দটার সঙ্গে পরিচিত হওয়া খুব জরুরি। এটা একটা আরবি শব্দ, এর মানে হলো ঘোড়সওয়ার শয়তান। আসলে এরা ছিল একটা আরব মিলিশিয়া গোষ্ঠী। 2003 সালে দারফুরে যে গণহত্যার কথা বললাম, সেই আরব উপজাতিদের ওপর গণহত্যা চালানোর জন্য একনায়ক ওমর আল বশির এদেরকেই কিন্তু অস্ত্র দিয়েছিল। আর ঠিক এখানেই লুকিয়ে আছে এই সংকটের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে সংঘেষকর সত্যিটা। শুনলে অবাক হতে হয় যে 2003 সালে যে জাঞ্জাউইদ মিলিশিয়া দারফুরে গণহত্যা চালিয়েছিল, আর যার মধ্যে জেনারেল দাগালো নিজেও ছিলেন, সেই একই মিলিশিয়াকে 2013 সালে সরকারিভাবে নতুন নাম দেওয়া হয়। নামটা কি? র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ। আর দাগালোকে বানানো হয় তার প্রধান। মানেটা কি দাঁড়ালো? আজকের এই যুদ্ধের একটা প্রধান পক্ষ আসলে অতীতের সেই গণহত্যাকারী মিলিশিয়া গোষ্ঠী ছাড়া আর কিছুই না। এখন কথা হলো, এই যুদ্ধটা কি শুধু সুদানের ভেতরের ব্যাপার? না, এর সাথে বেশ কিছু আন্তর্জাতিক শক্তিও কিন্তু জড়িয়ে পড়েছে, যা পুরো পরিস্থিতিটাকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। কিন্তু প্রশ্ন আসতেই পারে, বিশ্বের এত আগ্রহ কেন সুদানকে নিয়ে? আসলে এর পেছনে বেশ কয়েকটা কৌশলগত কারণ আছে। যেমন ধরুন, এর ভৌগোলিক অবস্থানটা ঠিক উত্তর আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের মাঝে। লোহিত সাগরের মতো একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে এর অ্যাক্সেস আছে। তাছাড়া এটা আফ্রিকার 3য় বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ, আর এর ওপর দিয়েই গেছে বড় বড় তেলের পাইপলাইন। সব মিলিয়ে ভূরাজনৈতিকভাবে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই খেলায় কে কোন পক্ষে? অভিযোগ আছে যে সুদানের যে সরকারি সেনাবাহিনী মানে স্যাফ, তাদের সমর্থন দিচ্ছে ইরান, মিশর আর সৌদি আরব। আর অন্যদিকে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের পেছনে আছে সংযুক্ত আরব আমিরাত আর রাশিয়ার ওয়াগনার গ্রুপ। আর এই বিদেশি শক্তিগুলোর দেওয়া অস্ত্র আর টাকাই কিন্তু যুদ্ধটাকে জিয়ে রেখেছে, আর সাধারণ মানুষের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলছে। এত সব রাজনীতির বাইরে
চলুন এবার ফেরা যাক এই ভুলে যাওয়া যুদ্ধের সবচেয়ে করুণ দিকটাতে, অর্থাৎ সাধারণ মানুষের উপর এর বিধ্বংসী প্রভাবটা কেমন। আরএসএফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠছে যে তারা 2003 সালের গণহত্যারই পুনরাবৃত্তি করছে। বলা হচ্ছে তারা খুব পরিকল্পিতভাবে মাসালিত, ফুর এবং জাগাওয়ার মতো অআরব গোষ্ঠীগুলোকে টার্গেট করছে। এটা তো সরাসরি জাতিগত নিধন। 2023 সালের এপ্রিল মাসে যুদ্ধটা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 1.5 লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সংখ্যাটা ভাবা যায়। পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা একটা তথ্য দিলেই স্পষ্ট হয়ে যাবে। শুধু দারফুর আর কোর্ডোফান অঞ্চলেই 37,50,000 মানুষ এখন অনাহারের দ্বারপ্রান্তে। আর এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্যও কিন্তু অপ্রতুল। জাতিসংঘের যা হিসেব, 2025 সালের জন্য যে পরিমাণ তহবিল দরকার তার 35%রও কম এখনো পর্যন্ত পাওয়া গেছে। মানে একটা বিশাল ঘাটতি রয়ে গেছে, আর এই ঘাটতির কারণে লক্ষ লক্ষ মানুষের জীবন আজ ঝুঁকির মুখে। আর সারা বিশ্বের এই যে উদাসীনতা, এই চুপ করে থাকা, এটাই এই সংঘাতকে একটা খুব দুঃখজনক নাম দিয়েছে, দ্য ফরগটন ওয়ার বা ভুলে যাওয়া যুদ্ধ। শেষ করার আগে তাই একটা প্রশ্ন রেখে যেতেই হয়। যখন 2025 সালে আমাদের চোখের সামনেই আরেকটা সম্ভাব্য গণহত্যা ঘটে চলেছে, তখন গোটা বিশ্ব কেন এভাবে মুখ ফিরিয়ে নিয়েছে?